ধূমপান, মদ্যপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। আপনি সত্যিই চান আমি প্ল্যানচেট করে নন্দদুলাল বাবুর আত্মা নামাই? কিন্তু কেন? আমি চাই ওনার মতো সৎ নিষ্ঠাবান পুলিশ অফিসারকে কে খুন করলো সেটা জানতে। কিন্তু আইন কি ভূতের অস্তিত্ব স্বীকার করে? কেউ যদি আসামির নাম বলে সেটা কিভাবে প্রমাণ করবেন? কি বলবেন ভূতে নাম বলেছে? আরে মশাই, আমাদের সমাজ এখনো এত উন্নত নয়, আর হবেই বা কেন? বিজ্ঞান কি ভূতের কোনো ব্যাখ্যা দিতে পেরেছে? আপনি তো বিজ্ঞান মনস্ক, তবে আপনি নিজেই প্রেত চর্চা করলেন কেন? প্লিজ বৈদ্যনাথ বাবু, আপনাকে এটা করতেই হবে। বেশ, তবে এটা আমার প্রথম প্ল্যানচেট, জানি না কতটা সফল হব। বসুন, আমি আসছি। দারোগাকে অপেক্ষা করতে বলে ওঝা ও গোবিন্দ গুছাইতকে ডেকে কিছুক্ষণের মধ্যেই ফিরে এলেন বৈদ্যনাথ কর। তারপর দারোগার কাছ থেকে নন্দদুলাল বাবুর ছবি নিয়ে তেপায়া টেবিল বরাবর একটি চেয়ারে এমন জায়গায় রাখলেন যাতে তিনজনের সমান দৃষ্টি যায়। তিন কোণে টেবিলের তিনটি কোণে তিনটি মোমবাতি জেলে পরস্পরের হাতের উপর হাত স্থাপন করলেন। তারপর চোখ বুজে একসঙ্গে বলতে লাগলেন, নন্দদুলাল, নন্দদুলাল, নন্দদুলাল। কিছুক্ষণ পরে টেবিল কাঁপতে লাগলো। ভীষণভাবে কাঁপতে কাঁপতে একসময় স্থির হয়ে গেল, আর তিনটে মোমবাতি দপ করে নিভে গেল। গোবিন্দর মুখ ঝুলে পড়ল একদিকে। তখনই বৈদ্যনাথ চাপা কণ্ঠে জিজ্ঞাসা করল, কে? নন্দদুলাল বাবু? আপনি এসেছেন? দারোগার চোখ ভয়ে বিস্ফারিত হয়ে গেল, হাত পা কাঁপছে। তবু তিনি তাকিয়ে রইলেন প্ল্যানচেট টেবিলের দিকে। গোবিন্দর মুখ থেকে অস্পষ্ট ঘর ঘরে কণ্ঠে কেউ উত্তর দিল, আমি সে। কেন ডেকেছিস আমায়? কি প্রয়োজন? আপনাকে কে 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 হত্যা করেছে জানেন? ননিলাল, ননিলাল গুন্ডা বাড়ি ফেরার পথে বুকে ছুরি মেরে আমায় হত্যা করেছিল। আপনি তার সাজা চান না? চাই, চাই। তার ছুরি সে বামনি ঘাটের পাতকুয়োতে ফেলে গেছে। এরপর ভীষণ এক ঝলক ঝোড়ো হাওয়া ঘরকে লণ্ডভণ্ড করে দিল। গোবিন্দবাবু মূর্ছিত হয়ে গেলেন। তখনই দারোগা বেরিয়ে সেই স্থান থেকে হত্যার অস্ত্র উদ্ধার করে ননিলালকে গ্রেপ্তার করলেন, আর জেরার মুখে সে সব অপরাধ স্বীকার করল। টেলিফোনে সেই কথা বৈদ্যনাথকে জানাতে বৈদ্যনাথ দু হাতের মুষ্টি বন্ধ করলেন। তারপর সেই মুষ্টিবদ্ধ হাত আকাশের দিকে ছুঁড়ে দিয়ে বিজয়ের হাসি হেসে বললেন, আমি পেরেছি, ইয়েস, আমি পেরেছি, 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 আমি পেরেছি। নিশিরাতের কথকথায় সকলকে স্বাগত জানাই। আপনাদের জন্য আজ আমাদের বিশেষ নিবেদন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলমে বিশেষ অলৌকিক কাহিনী বিদ্যেনাথের প্রেতচর্চা। আজকের গল্প পাঠ ও গল্পের সূত্রধর আমি দেবাঞ্জন। আমাদের সমস্ত গল্পের নোটিফিকেশন পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, বেল আইকনটি প্রেস করে দিন। এই গল্পের কপিরাইট নিশিরাতের কথকথা দ্বারা সংরক্ষিত। লেখকের অনুমতি ভিন্ন এই গল্পের কোনরূপ নকল দণ্ডনীয় অপরাধ।
পাইরেসি করবেন না, পাইরেসি সাপোর্ট করবেন না। তাহলে শুনে নেওয়া যাক। যথারীতি বৃষ্টিমুখর বিকেলে অসিত সেনের বাড়িতে আড্ডা জমে উঠেছে। দ্বারকানাথ দত্ত, বৈদ্যনাথ কর, গোবিন্দ গুছাইত আর ওঝাদা। ওঝাদার ভালো নাম কি জানি না। আর এই বুড়ো চক্রে একমাত্র ছোকরা আমি নবকান্ত নাহা। এই বুড়ো সঙ্গ আমার ভালোই লাগে, কারণ ওনারা সবাই বেশ জ্ঞানী গুণী মানুষ। অসিত সেন বরানগরের ইতিহাস লিখে বিখ্যাত, দত্তমশাই সোনার বড় ব্যবসায়ী, বৈদ্যনাথবাবু পণ্ডিত মানুষ, একজন রিটায়ার্ড প্রফেসর, আমি গপ্প লিখি, আর ওঝাদা একজন সাধারণ সাধক। অসিত জ্যাঠাই ওকে ওঝা বলে ডাকে। জয় তারা। এই বলে পেল্লায় হাঁক ছেড়ে ওঝাদা বসল। তারপর বৈদ্যনাথ কাকার দিকে তাকিয়ে বলল, কি হে বিদ্যনাথ, পড়াশোনা তো ঢের করলে, বলি সিদ্ধিলাভ হলো তাতে? বৈদ্যনাথ একটু গম্ভীর হয়ে বলল, বলি শ্মশানের ওঝা, তুমি সিদ্ধিলাভ কি বুঝবে? হ্যাঁ, হা 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 করে পান খাওয়া দাঁতে দেতো হাসি হেসে ওঝাদা বলল, বলি কখনো প্রেতের দেখা পেয়েছ? বিদ্যানাথ ঝাঁঝিয়ে উঠল, শোনো, ওসব প্রেত পিশাচ সব বোগাস। 2 পয়সা কামাইয়ের জন্য তোমরা বেটা ওসব ভয় পাও। আবার দেতো হাসি হেসে ওঝাদা বলল, ওই তো হয়, বিদ্যে বোঝাই বাবুরা তো আবার কিছুই মানে না। এখন তো বিজ্ঞান বাবুরা তেনাদের স্বীকৃতি দিচ্ছেন। তা তুমি জীবনে তো সবই চর্চা করলে বাপ, এটাই বা বাদ যায় কেন? এবার মহা বিরক্ত বোধ করলেন বিদ্যানাথ। দূর, ওই ওঝা বেটার ছালায় আজ আড্ডা শিখে উঠবে। এই অসিদ্ধা, আমি উঠলাম, চত্ব সব পাগল। হা হা করে উঠে বৈদ্যনাথ কাকা টিপটিপ বৃষ্টিতে ছাতা খুলে নিয়ে বাড়ির পথ ধরল। ভিতরে কিল্লুর শব্দে একটা হাসির রোল উঠল, আর এই শব্দের কিছুটা কানে গেল বৈদ্যনাথের। গজগজ করতে করতে বাড়ি পৌঁছলেন। নিতাই চা বানিয়েই রেখেছিল। সে দরজার আওয়াজ পেয়ে চা আর মুড়ি মাখা নিয়ে ঘরে ঢুকল। খেয়ে নেন বাবু, অনুরোধে সুরে বলল নিতাই। তাকে ইশারায় চা রাখতে বলে হাত নেড়ে চলে যেতে বললেন বৈদ্যনাথ। তিনি স্টাডি টেবিলটায় দুহাতে মাথা ধরে মনক্ষুণ্ণ হয়ে ভাবতে লাগলেন, শালা ডাবল এমএ পিএইচডির কোনো দাম নেই। হ্যাঁ, এই যে এনসাইক্লোপিডিয়ার মতো সারা জীবন নানা বিষয়ে জ্ঞান অর্জন করলাম, আর সামান্য আজগুপি বিষয়ে চর্চা করিনি বলে শ্মশানের ওই মূর্খ তান্ত্রিক আমায় নিয়ে মস্করা করলে, বলে সিদ্ধি লাভ হয়নি। বেটা বদমাস। নিজের মনেই বলে উঠলেন বিদ্যানাথ। মুষ্টিবদ্ধ করে প্রতিজ্ঞা করলেন, ভূত প্রেত যদি কিছু থাকে সবকিছুর বিষয়ে আমি পড়াশোনা করব, আর এতটাই জানবো যে এই বিষয় আমার মতো জ্ঞান আর কারো থাকবে না। এরপর আমি হঠাৎ কর্মপ্রাপ্তি ঘটিয়ে যাত্রা করলাম নয়াদিল্লি, এবং 7 বছর প্রবল কর্ম নিষ্পেষিত হয়ে লেখাজোকা প্রায় ভুলতে বসেছি। এখানকার সংস্কৃতি আমার প্রবল আত্মবিরক্তির কারণ হয়ে উঠেছে। তাই এই 7টি বছর প্রায় নির্বান্ধব হয়ে আমার কেটেছে। এরই মধ্যে একদিন দুপুরে খাওয়ার পর একটু বাইরের উদ্দেশ্যে রওনা হতে যাব, হঠাৎ ডোরবেল বেজে উঠল। দোর খুলতেই খাকি পোশাক পরা পিয়ন সাহেব হাসি মুখে হাত এগিয়ে বললেন, স্যার, আপনার চিঠি। আমায় আবার কে চিঠি লিখল? যখন সে পত্র আমি উন্মোচন করলাম, এক অনাবিল আনন্দের বাতাস আমায় বহুদিন পর তৃপ্ত করল। এ চিঠি লিখেছেন অসিত জ্যাঠা। সন 1987, তারিখ 12/3/1987। কল্যাণীয় নবকান্ত, আশা করি কুশলে আছো এবং তোমার কর্ম অত্যন্ত নির্বিঘ্নে ও সুখে নির্বাহিত হচ্ছে। এদিকে সংবাদ ঈশ্বরের কল্যাণে মঙ্গলময়। তবে শুধু আমি রোগশয্যায় বেশ কয়েক মাস, বহু কষ্টে এই পত্র পাঠাচ্ছি।
বহুদিন যাবৎ তোমার লেখনী পত্রপত্রিকায় পাই নাই। বোধ করি তোমার কর্মক্লান্তির জন্য লেখনীর অবসর পাচ্ছ না। কলিকাতায় সকল লেখকের লেখনী কল্পনাপ্রসূত, তাই সত্য ছোঁয়াচ না থাকায় তাহার বিশেষ মনোগ্রাহী হয় না। তবে তুমি যদি এই একই কারণবশত তোমার সৃষ্টি থেকে অবসর নাও, তবে কলিকাতায় চলে আসতে পারো। সত্যের ছোঁয়াচ যদি অনুভব করে ফের সাহিত্য সৃষ্টি করতে চাও, তবে তোমার জন্য সুসংবাদ আছে। আমাদের বৈদ্যনাথ বিপুল জ্ঞান সমৃদ্ধ হয়ে ফিরে এসেছে। ভৌতিক জগৎ সংক্রান্ত জ্ঞানী এই মুহূর্তে তার থেকে কেউ নেই। তুমি তার নিকট হতে সত্য জ্ঞান সংগ্রহ করে তোমার সৃষ্টিকে সমৃদ্ধ করে তোলো, এ আমার বিশেষ অনুরোধ। পত্রপাঠ সদুত্তর দিও। আশীর্বাদান্তে, অসিত সেন। অসিত জ্যাঠা অসুস্থ শুনে মনটা বেশ খারাপ লাগলো। অকৃতদার মানুষটিকে সেবা করবার কেউ নেই, তবু তার এই অসুস্থ শরীরেও আমায় উৎসাহিত করায় হাতে যেন চাঁদ পেলাম। এই 10টা 5টার কারাবাস থেকে মুক্তির জন্য ছটফট করছিলাম। সেই ছটফটানির অবসান ঘটিয়ে নিজের সৃষ্টি জগতে ফেরার জন্য পরদিনই চাকুরিতে ইস্তফা দিলাম। আমার এই আচমকা ইস্তফায় আমার উচ্চ আধিকারিকের কারণ জিজ্ঞেস করায় কোনো সদুত্তর দিতে পারিনি। তারপর ভাবলাম 7 বছর চাকরি করে যেটুকু জমিয়েছি তাতে আমি বছর দেড়েক চাকরি না করলেও চলবে। যদি লেখালেখিতে বিফল হই তবে দেখা যাবে কোন। সেদিনই অসিত জ্যাঠাকে চিঠি জানিয়ে দিলাম পরশুর রেলগাড়ি ধরে আগামী 20শে মার্চ কলকাতা পৌঁছাবো। তড়িঘড়ি এখানকার সবকিছুর পাঠ চুকিয়ে নিশ্চিন্ত মনে রেলগাড়ি চড়ে বসলাম। মুক্তির অনাবিল আনন্দে নিজেকে সফল স্বাধীনতা সংগ্রামী বলে মনে হচ্ছিল। কুড়ি তারিখ যথারীতি হাওড়া স্টেশনে পৌঁছলাম। ট্রেন লেট থাকায় রাত প্রায় 9:45 বেজে গেছে। তখন আজকের দিনের মতো গমগম করতো না হাওড়া। শুনশান স্টেশনে কিছু ফলওয়ালা বসে আছে, আর রাতের গাড়ির যাত্রীরা অপেক্ষা করছে। বেশ কিছু ফল কিনে বেশি ভাড়া দিয়ে একটা ট্যাক্সি নিয়ে ছুটে চললাম বরানগরের উদ্দেশ্যে। এই 7 বছরে আমার শহরটা একই আছে, নিজের ভূঁয়ের মাটির গন্ধই আলাদা। প্রায় 11টা নাগাদ পৌঁছালাম জ্যাঠার বাড়ির কাছে। দিল্লিতে এই সময় শহর জাগত, আর এখানে নিদ্রাপুরী যেন কোনো মায়াকাঠি বলে এই জনপদকে ঘুম পাড়িয়ে দিয়েছে। উল্টো দিকে বয়ে চলেছে কল্লোলিনী ভাগীরথী, বহু পার্থিব অপার্থিব ইতিহাস বুকে নিয়ে। আমি দরজায় কড়া নাড়লাম। কোনো উত্তর নেই, যদিও এটাই স্বাভাবিক। যৌবন যেখানে অন্ধকারের কোলে অকালে ঘুমিয়ে পড়ে, সেখানে বার্ধক্যের হয়তো মধ্যরাত্রি। তাও চমক দেওয়ার শখটা সামলাতে পারলাম না। যদি এই জরাগ্রস্ত সেবাবিহীন মানুষটিকে একটু বল ভরসা দিতে পারি, তাতে আমার প্রফুল্লতা বাড়বে, বই কমবে না। সাড়া না পেয়ে আর একটু জোর দরজাটা ধাক্কাতে ক্যাচ করে একটা অসুস্থ শব্দে দরজাটা খুলে গেল। আহাগো, সদরটা বন্ধ করার মতো শক্তিটাও জ্যাঠা হারিয়েছেন। একটা ড্যাম্প গন্ধ সারা উঠোন জুড়ে। স্বাভাবিক, পরিষ্করণের অভাবে এই পরিণতি। জ্যাঠা, জ্যাঠা! একটু এগিয়ে ডাকলাম আমি। ভিতরের অন্ধকার থেকে ক্ষীণ কণ্ঠ এলো। নবকান্ত? আগে হ্যাঁ। আহা, চমকে দিলে হে বাবা, বাতাসটা জুড়িয়ে গেল। কিসের বাতাস জ্যাঠা? আপনি কই? এই ঘরেই আছি। বড় অসুখ তো, বেশি চলাফেরা করতে পারি না। আলোটা জ্বালি। একটা আক্ষেপের হাসি অতি কষ্টে হেসে জ্যাঠা বললেন, আর আলো
আলো তো বাপ ইলেকট্রিক সাপ্লাই কেটে দিয়ে গেছে প্রায় 1 বছর। তা ভালোই করেছে, আধার আমার সওয়া হয়ে গিয়েছে, তাই আলো আর বিশেষ সহ্য হয় না। আমি এগোতেই জ্যাঠা আমায় সাবধান করে বললেন, এগিও না, রাতটা বাইরেই কাটাও রমকান্ত, ওই তক্তা পোষে। কিছু মনে করো না বাবা, আসলে আমার অসুখটা বড় ছোঁয়াচে তো। অন্ধকার এতই নিকষ, শুধু দেখতে পেলাম একটা আবছায়া অবয়ব পুরাতন জীর্ণ আরাম কেদারায় হেলান দিয়ে বসে আছে। শুধু সাদা গেঞ্জি আর জীর্ণ ধুতি ছাড়া আর সবই আধারে আচ্ছন্ন। বললাম, এত রাত আপনি ঘুমননি? ঘুম আর আসে না রে বাবা, চোখ খুলেই কেটে যায়। বড় কষ্ট হলো অশীতিপর এই বৃদ্ধের কষ্টে। আমি ফলগুলো রেখে বললাম, আপনার জন্য কিছু ফল এনেছিলাম। তা বেশ তো, ওখানেই রাখো, আমি নিশ্চয়ই খাবো। তুমি ভালোবেসে এনেছো, তবে তোমায় এই রাতে কিছু খাওয়াতে পারলাম না, এ আমার বড় আক্ষেপ। আমি বললাম, আপনি কোনো চিন্তা করবেন না, আমি খেয়ে এসেছি। ট্রেন লেট ছিল তো, তাই বর্ধমানে খাওয়া সেরে নিয়েছি। ক্ষীণ কণ্ঠ এলো, তা বেশ, তা বেশ। এবার তিনি বললেন, আসল কথাই তো বলা হয়নি তোমায়। আমাদের বৈদ্যনাথ মহাবিদ্যেধর হয়ে ফিরে এসেছে বাবা। ও তত্ত্ব নিয়ে রীতিমতো গবেষণা করে। মরণের পরবর্তী যে জগৎ, অর্থাৎ পরলোক, ভূত, পিশাচ, ভ্যাম্পায়ার, ওয়্যারউলফ, ভুডুইজম, আরো যা যা আছে সব তার নখদর্পণে। আর প্ল্যানচেটও কিন্তু অভূতপূর্ব করে। তার ডাকে কোনো মৃত ব্যক্তি সাড়া না দিয়ে পারে না। এই যে গেল বছর ওরা প্ল্যানচেট করে তো এক অপরাধী সন্ধান দিল পুলিশকে। ওরা মানে? আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম। একটু মৃদু হেসে জ্যাঠা বললেন, ওরা মানে আমাদের দত্ত, ওঝা আর গুছাইতকে নিয়ে বৈদ্যনাথ প্রত্যেক শনিবার রাতে প্ল্যানচেট করে। ওঝা তো কুলুপটি এঁটে ফেলেছে ওর ওই অধ্যাবসায় দেখে। এই বলে জ্যাঠা হা হা করে রুগ্ন হাসি হাসলেন। তা কাল তো শনিবার, তুমি কাল বিদ্যেনাথের বাড়ি গিয়ে ওদের চমকে দাও দেখি। আমিও পারলে যাবক্ষণ, তবে আমার কথা বলো না, তাহলে চমকটাই নষ্ট হয়ে যাবে। না, কথায় কথায় রাত বেড়ে গেল। তুমি এতটা পথ এসেছো, ঘুমিয়ে পড়ো। আজ্ঞে জ্যাঠা, শুভরাত্রি। সত্যি বড় ক্লান্ত বোধ করছিলাম। জ্যাঠাকে শুভরাত্রি বলে একটা ধুতি চেঞ্জ করে তক্তা বসে গা এলাতেই ঘুমের দেশে তলিয়ে গেলাম। ভোরের আলো মুখে এসে পড়ল পাখির কলতানে, আর এই নির্বসন্তেও কোকিলের কুহুতে আমার চোখ খুলে গেল। একটু আড়মোড়া ভেঙে উঠে বসলাম। ফিরে দেখলাম, আমি কোথায়? চতুর্দিকে ধুলাচ্ছন্ন, জ্যাঠার ঘরে জংধরা তালা, বিরাট মাকড়সার জাল বিস্তার করেছে বারান্দার সর্বত্র। কি অসহায় মানুষের এই বার্ধক্যের নিঃসঙ্গতা! জ্যাঠা কই? 2-3 বার ডাকলাম জ্যাঠা বলে, জ্যাঠা, জ্যাঠা, কিন্তু সাড়া পেলাম না। মনে হলো জ্যাঠা হয়তো প্রাতঃভ্রমণে বেরিয়েছেন, ওদিকে আমায় বাড়ি ফিরতে হবে। বেশ কিছুক্ষণ পরেও জ্যাঠা ফিরল না দেখে আমি নিরুপায় হয়ে নিজের বেডিং ও বাক্স নিয়ে
দরজার বাইরে বেরোলাম। সদরটা শক্ত করে আটকে দিলাম। অবশ্য চুরি যাওয়ার মতো জ্যাঠার বাড়িতে কিছুই নেই। মধু উচ্ছ্বসিত হয়ে পড়ল আমার আকস্মিক প্রত্যাবর্তনে। বাবু, আপনি ফিরেছেন, কি আনন্দই না হচ্ছে। মধু আমার ভৃত্য আর এ বাড়ির কেয়ারটেকার। নিজের বাড়ির মতোই বাড়িটাকে ঝকঝকে পরিষ্কার করে রাখে। ওর কাঁধে হাত রেখে বললাম, হ্যাঁ রে, এবার পাকাপাকি চলে এলাম। ও যার পর নাই আনন্দিত হলো, বলল, আপনি হাত মুখ ধুয়ে নেন, আমি চা জল খাবারের ব্যবস্থা করি। বলে চলে যেতে গিয়েও থমকে দাঁড়ালো। তারপর বলল, আচ্ছা বাবু, আপনার তো কাল রেতে আসার কথা ছিল। ওকে বেমালুম লুকিয়ে গেলাম। গলা খাঁকারি দিয়ে বললাম, হ্যাঁ, ওই ট্রেন লেট, তুই যা। মধু মাথা নেড়ে হেসেলে চলে গেল। আমি ধকল ঝাড়তে বাথরুমে গিয়ে স্নান করে নিলাম। সকল ক্লান্তি ধুয়ে গেল। গরম গরম জল খাবার আর গরম চা খেয়ে দেহে বেশ একটা এনার্জি পেলাম। জিনিসপত্র গোছাতে আর টুকিটাকি কাজ সারতে দুপুর হলো। ভাত খেয়েই একটা লম্বা ভাত ঘুম। ঘুম ভাঙল বেশ সন্ধ্যায়। মধু চা নিয়ে এলো। ওকে বললাম, আমি একটু বিদ্যানাথ বাবুর বাড়ি যাব, আসতে রাত হবে, হ্যাঁ, তুই খেয়ে দে, শুয়ে পড়িস। মধু আচ্ছা বলে চলে গেল। আমি জামা কাপড় পরে বাজারে গেলাম। সেটটা কাঁচাগোল্লা কিনে বৈদ্যনাথ বাবুর বাড়ির দিকে চললাম। ওনার পূর্বপুরুষরা এ তল্লাটের ডাকসাইটে জমিদার ছিলেন। জমিদারি গেছে, তবে প্রাসাদটা ইতিহাস আর দর্প বুকে নিয়ে আকাশ চুম্বন করে দাঁড়িয়ে আছে। ফটকের দুধারে দুটি সিংহ চটাবিহীন হয়েও সেই বিশাল প্রাসাদ যেন রক্ষা করছে। উল্টো দিকে ঐতিহ্যমণ্ডিত সতীদাহ ঘাট কত সহমরণের ঘুম ধরা পাপের বোঝা নিয়ে দাঁড়িয়ে আছে। ফটকের বিশাল লোহার তোরণ খুলে এগোলাম। গাড়ি বারান্দা পেরিয়ে মূল প্রাসাদ, যার ইট বেরোনো থামগুলোতে সময় থমকে গেছে। দেখলাম কলিং বেল লাগানো। টিপতেই বেলটা চার্চ বেলের ঢঙে বেজে উঠল। দরজা খুলে বেরিয়ে এলো এক দশাসই তান্ত্রিক। লাল চেলি, কপালে লাল টিপ, হাতে ত্রিশূল, গলায় রুদ্রাক্ষ। বাঁচখাই গলায় একটু সন্দেহের সুরে বলল, কাকে চাই? আমার কিন্তু চিনতে ভুল হয়নি। ইনি সেই ওঝাদা যার তামাশার জন্যই হয়তো বিদ্যানাথের এই প্রেত চর্চা। স্মিত হেসে বললাম, চিনতে পারলে না ওঝাদা? কিছুক্ষণ আমার মুখ নিরীক্ষণ করলো ওঝাদা। তারপর মুখে একটা প্রশস্ত হাসি খেলে গেল। তারপর আমায় জড়িয়ে ধরে বলল, আরে নবকান্ত যে, কত বছর পর তোকে দেখলাম। তা হ্যাঁ, আমাদিকে ভুলে গেছলি? তোকে হঠাৎ এভাবে এখানে দেখবো ভাবতেই পারিনি, তাই ঘাবড়ে গিয়েছিলাম। ভিতর থেকে বিদ্যানাথের গলা এলো, কে এলো? ওঝা? আরে বিদ্যানাথ, দেখে যাও কে এসেছে, আমাদের নব গো, নবু। বিদ্যানাথ বাবু প্রায় লাফিয়ে বেরিয়ে এলেন হাসি মুখে। আরে হোয়াট আ প্লেজেন্ট সারপ্রাইজ! কবে এলে? আমি কি যে খুশি হয়েছি না ভাই, প্রকাশ করতে পারছি না। তোমার ঠিকানা তো ছিল না, তাই তো যোগাযোগই হয়নি। আরে এসো এসো এসো। তবে অসিত একখান চিঠি লিখেছিলেন, সে তো আর। বলে বিদ্যানাথ কাকা একটু চুপ করে বললেন, সে থাকবে, সে কথা পরে হচ্ছে। ভেতরে এসো ভায়া, কত বছর পর দেখা। হ্যাঁ, আমি ওনার হাতে মিষ্টি শালপাতা মোড়া প্যাকেটটা দিলাম। গুছাই তো দত্তমশাই আমায় দেখে আহ্লাদে আটখানা হয়ে গেলেন। কত কথা জমা ছিল এই 7টা বছরে। ঝরঝর করে সেসব কথা বৃষ্টি হয়ে ঝরতে লাগলো। এরই মধ্যে বিদ্যানাথবাবুর পরিচারক নগেন গরম গরম তেলে ভাজা, তেল মাখানো মুড়ি আর গরমা গরম চা নিয়ে ভিতরে প্রবেশ করল। বিদ্যানাথ বললেন, বুঝলে হে নব, শেষমেশ
প্রেত বিশারদ হয়েই গেলাম। ওই ওঝা এমন একটা আগুন জ্বালিয়ে দিল মগজে। কিরে ওঝা? ওঝাদা বিনীত ভঙ্গিতে বলল, তাই না তাই ভায়া, তোমার জবাব নেই। আজ কিন্তু তোমায় ছাড়ছি না ভায়া। আজ কিন্তু একটা ভেলকি হবে। ভেলকি? কি ব্যাপার? একটু অবাক হয়ে বললাম। রোসো বাপু, রোসো রোসো। আর হ্যাঁ, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। ভেলকিটা যে কি তা অসিত জ্যাঠা কালই আমায় বলেছেন, তবে ওনার কথা বলতে বারণ করায় কৌতূহলী ভাবটা দেখালাম। দেখলাম বিদ্যানাথবাবু ঘরে প্রদীপ জ্বালছেন, আর একটা কাটাকুটি এবং বিশেষ নকশা করা টেবিল নিয়ে এলেন। 5টা চেয়ারের ব্যবস্থা হলো। বিদ্যানাথ চশমাটা নাকের কাছে নামিয়ে আমায় শুধালেন, কি বুঝছো ভায়া? আমি হেসে বললাম, কি প্ল্যানচেট? তা কার ভূত আসবে আজ? সেটা না হয় সময় হলেই দেখতে পাবে। তবে আজ তোমায় ইনভলভ করবো না। তোমার অভ্যেস নেই, আর অনেক ধকল যায়, তাই আজ তুমি স্রেফ দর্শক। আমি বললাম, অ্যাজ ইউ অল উইশ। অসিত জ্যাঠার অভাব বোধ করছি। উনি কি অসুস্থ শরীরে আসতে পারবেন এতটা? তবে আসবেন যখন বলেছেন, নিশ্চয়ই চেষ্টা করবেন। শুরু হলো প্ল্যানচেট। বোর্ডের উপর হাত রেখে সবাই চোখ বুঝল। বিদ্যানাথ কাকা বললেন, ভায়া, তুমি অংশগ্রহণ না করলেও যেহেতু এই ঘরে আছো, তুমিও কিন্তু ওই চোখ বুঝেই থাকবে, কোনো ক্রমেই চোখ খুলবে না। আর কি অগত্যা, আমি বললাম। সবাই চক্ষু মুদ্রিত করলেন। ঘরে একটা থমথমে ভাব। সবাই বোর্ডে তর্জনী রেখে নীরবে কাউকে স্মরণ করে চলেছে। আমিও চোখ বুঝলাম আর ভেলকির অপেক্ষায় রইলাম। প্রায় 1 ঘন্টার বেশি চোখ বুজে আছি। হঠাৎ ঠাহর হলো, বরফ ঠান্ডা বাতাস যেন গুমোট ঘরটাকে হিমশীতল করে তুলেছে। নিষেধ অমান্য করে চোখটা খুললাম। একটা শ্বেত শুভ্র ধোঁয়া জানলা দিয়ে প্রবেশ করছে। তারপর দেখলাম অসিত জ্যাঠা নীরবে আমার থেকে একটু দূরে এসে বসেছেন। আমি শশব্যস্ত কিছু বলতে যাচ্ছিলাম, জ্যাঠা ঠোঁটে আঙুল দিয়ে আমায় চুপ করতে বললেন। আমিও চুপ মেরে রইলাম। ভেলকি হচ্ছে না, কখন হবে কে জানে। কিছুক্ষণ বসে জ্যাঠা আমায় ফিসফিসিয়ে বললেন, আমি চলি এবার, কেমন? একটু খুঁড়িয়ে পা টেনে টেনে জ্যাঠা অন্ধকার বারান্দায় বেরিয়ে গেল। এ মনে হয় কোনো ভয় মিশ্রিত অনুভূতি, যা আমার শরীরকেই হয়তো ঠান্ডা করে দিয়েছিল। কিছুক্ষণ পরে ঘরের ঠান্ডাটা মিলিয়ে গিয়ে ফের গুমোট হয়ে উঠল। বিফল মনোরথ হয়ে ওরা সবাই চোখ খুললেন। আমার মুখে একটু ব্যঙ্গের হাসি। বিদ্যানাথ মাথাটা অসহায়ের মতো নেড়ে বললেন, না, আজ আর হলো না। ব্যাড লাক ভায়া, তিনি এলেন না। মনোসংযোগে কোনো ঘাটতি হলো বোধ হয়। আমি এবারে বললাম, কাকে ডাকলেন বুঝলাম না, তবে অধৈর্য হয়ে অসিত জ্যাঠাও চলে গেলেন। অসুস্থ মানুষ এতটা পথ হেঁটে আপনার ভেলকি দেখতে এলেন। একরাশ আতঙ্কে বিদ্যানাথের মুখটা পাংশু বর্ণ হয়ে গেল। বলল, কে চলে গেলেন? আমি বললাম, কেন অসিত জ্যাঠা? আপনারা চোখ বুঝলেও আমি খোলা রেখেছিলাম। কিছুক্ষণ পর জ্যাঠা এলেন, আমার পাশে বসে আপনাদের প্ল্যানচেট দেখছিলেন। আমি আপনাদের ডাকতে যেতেই আমায় বারণ করলেন, আর কিছুক্ষণ পর চলে গেলেন। এবার আপনাদের একটা কথা বলি। আসলে অসিত জ্যাঠার বাড়ি কাল রাতে আমি উঠি। জ্যাঠার শরীর খারাপের চিঠি পেয়েই তো আমার আবার সাহিত্য চর্চার জন্য কলকাতায় ফেরা। তাই ভাবলাম, যিনি আমায় আবার উদ্বুদ্ধ করলেন লেখার জন্য, তার সঙ্গে আগে দেখা করে একদম চমকে দেওয়ার জন্য কাল ওখানেই উঠি। উনি যে এত অসুস্থ কাল রাতে গিয়ে টের পেলাম। ওনার চিঠিতে জানতে পারলাম আপনার এই নতুন বিদ্যের কথা। উনি আপনাদের প্ল্যানচেটে যোগ দিতে বলেছেন। হায় ঈশ্বর! এই বলে বৈদ্যনাথবাবু সোফার উপর মাথায় হাত দিয়ে ধপ করে বসে পড়লেন। তারপর ভয়ঙ্কর আশ্চর্য হয়ে বললেন, বিদ্যের বাইরেও এত কিছু থাকে?
তারপর একটু ধাতস্থ হয়ে বললেন, কি কিন্তু তুমি তার চিঠি পেলে কি করে? উনি গত বছর বহু কষ্টে একটা চিঠি আমায় লিখে দিয়েছিলেন পোস্ট করার জন্য, কিন্তু সময় মতো সেটা পোস্ট করা হয়নি। আর উনি তার দিন 15 পরই। একটু থামলেন বিদ্যানাথ। আমি চমকে বললাম, কি হয়েছে? ধরা গলায় বিদ্যানাথ বললেন, মারা গেছেন, মারা গেলেন। বলেই হাউ হাউ করে কেঁদে উঠলেন। তারপরে বিষণ্ণ কণ্ঠে বললেন, আমরা ওনার আত্মার সাথেই কথা বলি। আজও তোমায় দেখানোর জন্যই ডেকেছিলাম। আমার পৃথিবী কেমন ওলট পালট হয়ে যাচ্ছে। বুকে একটা তীব্র ব্যথা মন বিদীর্ণ করে দিচ্ছে। লৌকিক অলৌকিকের দোনামোনা আছড়ে ফেলছে আমায়। আমি জোর প্রতিবাদ করলাম, আপনারা মিথ্যে কথা বলছেন, এ সত্যি নয়। চলুন ওনার বাড়ি। আমি কাল সারা রাত ওই বাড়িতে কাটিয়েছি, ওনার সাথে কাটিয়েছি। মাথা নেড়ে বিদ্যানাথ বলল, তোমায় বড় ভালোবাসতো, বড় ভালোবাসতো। মৃত্যুর আগেও তোমার নাম বারবার বলতেন। চিঠি গেছে কিনা জিজ্ঞেস করতেন, কিন্তু এই চিঠি না পৌঁছানোর গ্লানি আমি নিয়ত বয়ে বেড়াই। এবার আমি রেগে উঠলাম। কি আজে বাজে কথা বলছেন কাকা? প্রেত প্রেত করে আপনাদের মাথাটা একেবারে খারাপ হয়ে গেছে। জ্যান্ত মানুষকে মৃত করে দিচ্ছেন। আপনাদের চিকিৎসার প্রয়োজন, বুঝলেন? এত পড়াশোনা করে শেষে এই। এখন যদি শেষ রাত না হতো আমি বাড়ি চলে যেতাম। আমাকে আপনারা পাগল করে দেবেন দেখছি। বৈদ্যনাথ আমার কাঁধে হাত দিয়ে বললেন, শুয়ে পড়ো ভায়া, কাল কথা হবে খন। আমি শুয়ে পড়লাম আর মনস্থির করলাম কাল সকালে জ্যাঠার বাড়ি যাব আর বিদ্যানাথ অ্যান্ড কো সম্বন্ধে নালিশ জানাতে। উনি কাদের নিজের বন্ধু বলেন। ঘুম ভাঙল প্রায় 8টা। নগেন দাঁড়িয়ে আছে। ওর হাত থেকে কাপ নিয়ে সবে চুমুক দিচ্ছি, বৈদ্যনাথ কাকা ঘরে এলেন। গুড মর্নিং, চলো ভায়া, একটু কাজ আছে। আমি গম্ভীর গলায় বললাম, কি কাজ? আরে এসোই না, সওয়াল জবাব না হয় পরে হবে। মুখে চোখে জল দিয়ে ধুতিটা পরিপাটি করে পরে বিদ্যানাথের সাথে রওনা হলাম। তাজ্জব, উনি তো জ্যাঠার বাড়ির দিকে চলেছেন। আমি ভাবলাম, বেশ, চলো আজ তোমার স্বরূপ জ্যাঠার সামনেই চেনাবো। দিনের আলোয় জ্যাঠার বাড়ির সদরের সামনে দাঁড়িয়ে রীতিমতো চমকে উঠলাম। দুর্ভেদ্য মাকড়সার জাল সদর বন্ধন করে রেখেছে। বহু মাস পরিত্যক্ত থাকলে যা হয়। বৈদ্যনাথবাবু নিঃশব্দে একটা লাঠি নিয়ে মাকড়সার জাল পরিষ্কার করতে লাগলেন। প্রায় মিনিট 15 যুদ্ধের পর সেই ঘন জালের আস্তরণ হটানো গেল। দরজাটা ঠেলতেই ভয়ানক ক্যাঁচাত শব্দে পাল্লা দুটো আধখোলা হয়ে ফের দুর্ভেদ্য জালে আটকে গেল। এটা কি করে সম্ভব? এক রাত্রে এত জাল এলো কোথা থেকে? বৈদ্যনাথ আবার লাঠি নিয়ে জাল সরাতে লাগলেন। জাল পরিষ্কার করে ভিতরে ঢোকার সময় আবার সেই পুরাতন ড্যাম্পের গন্ধটা নাকে ঠেকল। তক্তপোষের দিকে চোখ রেখে চমকে উঠলাম। কালকের ফলগুলো এক রাত্রে শুকিয়ে প্রায় 1 বছরের বাসি হয়ে গেছে। এ কি করে সম্ভব? এবার বিদ্যানাথ জ্যাঠার ঘরের দরজা খুলে আমার হাত টেনে ওই ঘরে ঢুকলেন। গন্ধে আমার গা গুলিয়ে উঠল। এই ঘর কতদিন যে খোলা হয়নি। এবার ভেলকি যেন অপেক্ষা করছিল। কাল রাতের আরাম কেদারায় জ্যাঠার জলজ্যান্ত ছবি, ধুলো এবং 1 বছরের শুকনো মালা সমেত। মন আর নিতে পারল না। একটা অন্ধকার চোখকে গ্রাস করল আমার। সংজ্ঞা ফিরল আমার বাড়ির বিছানায়। ডাক্তার মিত্র পালস চেক করছেন। আমায় চোখ মেলতে দেখে ওরা এগিয়ে এলো। ওঝাদা, গুছাইত, দত্তমশাই ও বৈদ্যনাথ কাকা। 1 গ্লাস গরম দুধ আমায় খেতে দেওয়া হলো। তার সাথে একটা সিল্ড খাম এগিয়ে
বিদ্যানাথ বাবু গম্ভীর কণ্ঠে বললেন, এই সেই চিঠি ভাড়া, আজ থেকে ঠিক 1 বছর আগে লেখা, যা পোস্টই হয়নি। আজ তোমায় দিয়ে দিলাম, ঋণ মুক্ত হলাম। এক ঝটকায় খামটা ছিঁড়ে ফেলে চিঠিটা খুললাম। লেখা ছিল 12ই মার্চ 1986। কল্যাণী ও নবকান্ত, আশা করি কুশলে আছো এবং তোমার কর্ম অত্যন্ত নির্বিঘ্নে ও সুখে নির্বাহিত হচ্ছে। এদিকে সংবাদ ঈশ্বরের কল্যাণে মঙ্গলময়। তবে শুধু আমি রোগশয্যায় বেশ কয়েক মাস, বহু কষ্টে এই পত্র পাঠাচ্ছি। বহুদিন যাবৎ তোমার লেখনী পত্রপত্রিকায় পাই নাই। বোধ করি তোমার কর্মক্লান্তির জন্য লেখনীর অবসর পাচ্ছ না। কলিকাতায় সকল লেখকের লেখনী কল্পনাপ্রসূত, তাই সত্য ছোঁয়াচ না থাকায় তাহার বিশেষ মনোগ্রাহী হয় না। তবে তুমি যদি এই একই কারণবশত তোমার সৃষ্টি থেকে অবসর নাও, তবে কলিকাতায় চলে আসতে পারো। সত্যের ছোঁয়াচ যদি অনুভব করে ফের সাহিত্য সৃষ্টি করতে চাও, তবে তোমার জন্য সুসংবাদ আছে। আমাদের বৈদ্যনাথ বিপুল জ্ঞান সমৃদ্ধ হয়ে ফিরে এসেছে। ভৌতিক জগৎ সংক্রান্ত জ্ঞানী এই মুহূর্তে তার থেকে কেউ নেই। তুমি তার নিকট হতে সত্য জ্ঞান সংগ্রহ করে তোমার সৃষ্টিকে সমৃদ্ধ করে তোলো, এ আমার বিশেষ অনুরোধ। পত্রপাঠ সদুত্তর দিও। আশীর্বাদান্তে, অসিত সেন। তাজ্জব, এই চিঠি তো আমি দিল্লিতে পেয়েছিলাম দিন 7 আগে। বৈদ্যনাথ কাকা তো চিঠির পোস্টই করেননি। তবে তবে কে পাঠালো এই চিঠি? পুরো চিঠিটা হুবহু এক, শুধু সালটা 1986, ঠিক 1 বছর আগের। এতক্ষণ শুনছিলেন বিদ্যানাথের প্রেতচর্চা, কলমে অভিষেক বন্দ্যোপাধ্যায়, শ্রুতি রূপান্তর শাশ্বতী, বিভিন্ন চরিত্রে বৈদ্যনাথ রাজ চট্টোপাধ্যায়, দারোগা এবং পিয়ন জয়ন্ত, নন্দদুলাল নগেন ও অসিত সেন RNM অভিষেক, ওঝা এবং মধু পার্থ মুখোপাধ্যায়, প্রচ্ছদ অঙ্কন এবং থামনেল জয়ন্ত, শব্দ সংযোজন, ধ্বনি পরিকল্পনা এবং আবহ নির্মাণ 62 FPS স্টুডিও। গল্পটি শুনে ভালো লাগলে কমেন্ট বক্সে কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।